Hello friends, welcome to Knowledge A to Z। তো আগের ক্লাসে আমি তোমাদের বেঙ্গলি ক্লাস 9 এর ধীবর বৃত্তান্ত নাট্যাংশের 5 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো ছিল আমি সমস্ত কিছু আলোচনা করে আজকের পর্বে আমি এসিকিউ প্রশ্ন নিয়ে এসেছি। আমি বেশ কিছু এসিকিউ প্রশ্ন আজকে আলোচনা করে নেব তোমাদের সাথে। তো তোমরা পারলে তোমরা নোট ডাউন করে নিতে পারো অথবা তোমরা শুনে নিতে পারো। চলো যাওয়া যাক আজকের প্রশ্ন। প্রথম প্রশ্ন, ধীবর বৃত্তান্ত কোন মূল রচনার অন্তর্গত? ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি মহাকবি কালিদাসের লেখা অভিজ্ঞান ও শকুন্তলম নাটকের অংশ। ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশটির বাংলায় তর্জমা কে করেছেন? সত্যনারায়ণ চক্রবর্তী ধীবর বৃত্তান্ত নাট্যাংশটির বাংলায় তর্জমা করেছেন। ধীবর বৃত্তান্ত নাট্যাংশে মূল চরিত্র কটি ও কি কি? ধীবর বৃত্তান্ত নাট্যাংশে মূল চরিত্র হচ্ছে 4টি। ধীবর, জানুক, সূচক নামে 2 রক্ষী, জানুক ও সূচক নামে 2 রক্ষী কিন্তু, এবং নগরপাল, রাজ্যশালক। তাহলে টোটাল কটা চরিত্র? 4টে চরিত্র, 1, 2, 3। এই দুটো এক নয়, দুজন আলাদা, দুজন রক্ষী ছিল। 4। শকুন্তলা কে ছিলেন? শকুন্তলা ছিল ঋষি বিশ্বামিত্রা ও অপ্সরা মেনকার কন্যা। ঋষি বিশ্বামিত্রা ও অপ্সরা মেনকার কন্যা। মহর্ষি কর্ণ শকুন্তলাকে কোথায় পান? মহর্ষি কর্ণ শকুন্তলাকে মালিনী নদীর তীরে কুড়িয়ে পান। দুষ্মন্ত কে ছিলেন? পুরুবংশীয় রাজা যযাতি ও শর্মিষ্ঠার পুত্র ছিলেন দুষ্মন্ত। পরের প্রশ্ন, শকুন্তলার সঙ্গে কার বিয়ে হয়েছিল? শকুন্তলার সঙ্গে রাজা দুষ্মন্তের বিয়ে হয়েছিল। দুষ্মন্ত শকুন্তলার বিয়ে কোথায় হয়েছিল? ঋষি কর্ণের আশ্রমে দুষ্মন্ত শকুন্তলার বিয়ে হয়েছিল। শকুন্তলাকে বিবাহের পর রাজা দুষ্মন্ত কোথায় গিয়েছিলেন? শকুন্তলাকে গান্ধর্ব মতে বিবাহ করে রাজা দুষ্মন্ত তার রাজধানীতে ফিরে গিয়েছিলেন। ঋষি কর্ণের আশ্রমে কর্ণের অনুপস্থিতিতে কোন ঋষি এসেছিলেন? ঋষি কর্ণের আশ্রমে কর্ণের অনুপস্থিতিতে ঋষি দুর্বাসা এসেছিলেন। মহর্ষি কর্ণের আশ্রমে ঋষি দুর্বাসা যখন এসেছিলেন তখন শকুন্তলা কি করছিলেন? মহর্ষি কর্ণের আশ্রমে শকুন্তলা যখন ঋষি দুর্বাসা এসেছিলেন তখন শকুন্তলা স্বামীর চিন্তায় মগ্ন ছিলেন। শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছিল? শকুন্তলাকে ঋষি দুর্বাসা অভিশাপ দিয়েছিল। শকুন্তলার সখীদের নাম কি ছিল? শকুন্তলার সখীদের নাম ছিল প্রিয়ংবদা ও অনুসূয়া। পরের প্রশ্ন, দুর্বাসা মুনি কিভাবে তার শাপের প্রভাব অর্থাৎ অভিশাপ যে দিয়েছিল সেই অভিশাপের প্রভাব দূর হবে বলে জানিয়েছিলেন? প্রিয়ংবদার অনুরোধে ঋষি দুর্বাসা জানিয়েছিলেন যদি শকুন্তলা সেই বিস্মিত হয়ে যাওয়া ব্যক্তিকে কোনো নিদর্শন দেখাতে পারেন তবেই শাপের প্রভাব দূর হবে। পরের প্রশ্ন, শকুন্তলার সখীরা কাকে ভবিষ্যতে স্মারক চিহ্ন বলে মনে করেছিলেন? রাজা দুষ্মন্তের বিদায়কালে শকুন্তলাকে যে আংটি দিয়েছিলেন সখীরা সেটিকেই ভবিষ্যতে স্মারক চিহ্ন হিসেবে মনে করেছিলেন। রাজা দুষ্মন্ত যখন তপোবনে আসেন তখন মহর্ষি কর্ণ কোথায় ছিলেন? রাজা দুষ্মন্ত যখন তপোবনে আসেন
তখন মহর্ষি কর্ণ তীর্থ ভবনে বেরিয়েছিলেন। রাজা দুষ্মন্ত কখন তপবনে এসেছিলেন? রাজা দুষ্মন্ত মৃগয়ায় বেরিয়ে ক্লান্ত হয়ে পড়েন, তাই বিশ্রামের উদ্দেশ্যে রাজা মহর্ষি কর্ণের তপবনে প্রবেশ করেন। মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে কি করছিলেন? মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে পতিগৃহে পাঠানোর ব্যবস্থা করে দিয়েছিলেন। শকুন্তলার স্মারক আংটিটি কিভাবে হারিয়ে যায়? শচীতীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় আংটিটি শকুন্তলার হাত থেকে জলে পড়ে যায়। পরের প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাটকে রাজশ্যালকের কাজ কি ছিল? ধীবর বৃত্তান্ত নাটকে রাজশ্যালক নগর রক্ষায় নিযুক্ত ছিলেন। তিনি নগর রক্ষার কাজে নিয়োজিত প্রহরীদের পরিচালনা করেন। ধীবরকে কারা ধরে এনেছিল? ধীবরকে নগর রক্ষায় নিযুক্ত রাজশ্যালক ও দুজন রক্ষী সূচক ও জানু ধরে এনেছিল। ধীবরকে রক্ষীরা কেন ধরে? রক্ষীরা ধীবরকে ধরে কারণ ধীবর একটি রত্নখচিত আংটি বিক্রি করতে গিয়েছিল, যে আংটিতে রাজার নাম খোদাই করা ছিল। ধীবর কোথায় থাকে? ধীবর চক্রবতারে থাকে, একটা জায়গার নাম। ধীবরের পাওয়া আংটিটি দেখতে কেমন ছিল? ধীবরের পাওয়া আংটিটি মণিমাণিক্যে শোভিত ছিল এবং তাতে রাজার নাম খোদাই করা ছিল। ধীবর কিভাবে আংটিটি পেয়েছিল? ধীবর একদিন একটা রুই মাছকে খন্ড খন্ড করে কাটতে গিয়ে তার পেটের মধ্যে থেকে আংটিটি পেয়েছিল। পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, ধীবরের পেশা সম্পর্কে রাজশ্যালকের মনোভাব কি ছিল? ক্ষমতা ও পদমর্যাদা দত্ত প্রকাশ করে রাজশ্যালক ধীবরের পেশাকে পবিত্র বলে বিদ্রূপ করেছিলেন। ধীবর নিজের বৃত্তি সম্পর্কে মনোভাব কি ছিল? ধীবর মনে করত মানুষের জন্মগত বৃত্তি নিন্দনীয় হলেও তা ত্যাগ করা উচিত নয়। অর্থাৎ মানুষ যে বৃত্তি নিয়ে জন্মগ্রহণ করুক না কেন, সেই বৃত্তি বা সেই কাজটা অন্য কোনো মানুষ তাতে যাতে না, মানে সেটাকে অপমান করা সত্ত্বেও সে যেমন না সেটাকে ত্যাগ করে, অর্থাৎ পরিত্যাগ করে। ধীবর সেটাই মনে করত। এ অবশ্যই গোসাপ খাওয়া জেলে হবে। রাজশ্যালকের এ সন্দেহ করেছিল কেন? কারণ ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ বেরোচ্ছিল বলে রাজশ্যালক এরকম সন্দেহ করেছিল। ধীবরের গা থেকে কিসের গন্ধ পাওয়া যাচ্ছিল? ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ পাওয়া যাচ্ছিল। মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন। এখানে কোন সংবাদের কথা বলা হয়েছে? মহারাজের নামাঙ্কিত আংটি পাওয়া গেছে, এই সংবাদের কথাই উদ্ধৃতাংশে বলা হয়েছে। আমার হাত দুটো এখনই নিষ্পিস করছে, এখনইটা এখানে উজ্জ। কেন? তার সূচকের মতে মৃত্যু পথযাত্রী ধীবরের উদ্দেশ্যে ফুলের মালা গাঁথবার জন্য তার হাত নিষ্পিস করছে, কারণ ধীবরের শাস্তি হবে এটা জেনে তারা মনে করেছিল যে তারা যে চোরকে ধরে এনেছে মিথ্যে অপবাদ দিয়ে, রাজা হয়তো তাকে ধীবরকে শাস্তি দেবে। সেই কারণে সূচক ও জানুক উভয়েরই এরূপ মনে হয়েছিল, কিন্তু উপরে উক্ত উক্তিটা কিন্তু সূচকেরই মনে হয়। পরের প্রশ্ন, প্রভু অনুগৃহীত হলাম, বক্তা কিভাবে অনুগৃহীত হয়েছিল? কাঙ্ক্ষিত মুক্তি এবং আংটিটির সমপরিমাণ মূল্য পারিতোষিক হিসেবে পেয়ে দরিদ্র ধীবর অনুগ্রহ প্রকাশ করেছিল।
এ যেন শুল থেকে নামিয়ে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো। কার কেন এরকম মনে হয়েছিল? চরম শাস্তি তথা মৃত্যুর পরিবর্তে মহামূল্যবান পারিতোষিক প্রাপ্তি এমন অভাবনীয় পট পরিবর্তনকে ব্যাখ্যা করতে গিয়ে সূচক উদ্ধৃত উপমাটি দিয়েছিল। আংটিটি রাজার খুব প্রিয় ছিল, একথা জানুকের মনে হয়েছিল কেন? আংটিটি ফিরে পেয়ে রাজা ধীবরকে প্রচুর পরিমাণে অর্থ পারিতোষিক হিসেবে দেওয়ার জানুকে এমন মনে হয়েছিল। ধীবর বৃত্তান্ত নাটকে রক্ষী দুজনের নাম কি? ধীবর বৃত্তান্ত নাট্যাংশে প্রথম রক্ষীর নাম সূচক এবং দ্বিতীয় রক্ষীর নাম জানুক। পরিত্যাগ করা উচিত নয়, বক্তার মতে পরিত্যাগ করা উচিত নয় কেন? ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের মতে মানুষ যে বৃত্তি নিয়ে জন্মেছে সেটি নিন্দনীয় হলেও তা কখনোই পরিত্যাগ করা উচিত নয়। পরের প্রশ্ন, তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে, কে কার বিশিষ্ট বন্ধু হয়েছিলেন? ধীবরের সত্যবাদিতা, নিজ বৃত্তির প্রতি নিষ্ঠা ও উদার মনোভাবের মুগ্ধ হয়ে রাজশ্যালক ধীবরকে বিশিষ্ট বন্ধু বলে গ্রহণ করেন। এটা তুমি ঠিকই বলেছ। কোন কথার পরিপ্রেক্ষিতে এ কথা বলা হয়? নগর রক্ষীদের মনোরথ ব্যর্থ হওয়া, তারা যখন হিংসার দৃষ্টিতে ধীবরের দিকে তাকাচ্ছিল তখন ধীবর বলে, মহাশয়, এ পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসেবে দিচ্ছি। এখানে এই কথার পরিপ্রেক্ষিতেই জানুক প্রশ্নোদ্ধৃত কথাটি বলে। লাস্ট প্রশ্ন আজকের ক্লাসে, রাজশ্যালক ধীবরের সঙ্গে কি সম্পর্ক পাতিয়েছিল? আগেই বলা হয়েছে, এখানে কে কার বিশিষ্ট বন্ধু হয়েছে এই লাইনে আমি ব্যাখ্যা করেছি রাজশ্যালক ধীবরের বন্ধু হয়েছে। এই প্রশ্নই আবার ঘুরিয়ে করা হয়েছে, রাজশ্যালক ধীবরের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক পাতিয়েছিলেন। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করলাম। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক, কমেন্ট ও একটা শেয়ার করে দিও। আর যদি কোনো প্রবলেম হয় তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিও। এছাড়াও তোমাদের যদি কোনো প্রশ্ন জানার থাকে তাহলেও তোমরা কমেন্ট সেকশনটা ব্যবহার করতে পারো। নলেজ এ টু জেড এর পক্ষ থেকে তোমরা আরো আপডেট পাবে প্রতিটা সাবজেক্টের ওপরই। আপাতত তোমরা এগুলোই ফলো করতে থাকো। পরের ক্লাসে আমি ধীবর বৃত্তান্ত, এটা আমি লাস্ট ক্লাস করব, পরের ক্লাসে এমসিকিউ প্রশ্ন উত্তর করাবো। আজকে এ পর্যন্তই তাহলে রইলো। থ্যাংক ইউ।